মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। সাক্ষীদের হুমকি দিলে কঠোর হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট প্রহসনের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে। জুলাই সনদের সুরক্ষায় গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে বিএনপি। আইনি ভিত্তি জরুরি বলছেন বিশ্লেষকরা। আইনি দিক বিবেচনা করা হবে, যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে সেটা তখন দেখা হবে। এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না। পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকারের মতো, সেটার যে বাস্তবায়নের জন্য একটা আইনগত বাধ্যবাধকতা সেটা নিয়ে কাজ চলছে। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন, বিভিন্ন ক্যাটাগরিতে 16 জনকে পদক। উখিয়ায় এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। দাওয়া নাই, বই রয়েছে ভাই, বুঝছেন? এটা একটা কষ্ট। যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে, আমরা ড্রাইভারেরা কোথায় যাব? ফাইবার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ, যুক্ত হতে সরকারি 4 প্রতিষ্ঠানকে চিঠি। তৃণমূলে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে চায় মন্ত্রণালয়। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হয়। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গতকাল 4র্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। 8ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। এর সাথে সাক্ষ্য দেন জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সেই সময়ে এসবি প্রধান জাভেদ পাটোয়ারি সহ 5 জনকে। এই মামলায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে 2016 সালে গাজীপুরের নোয়াগাঁও পাতাটেক এলাকায় পুলিশের অভিযানে 7 জন নিহত হয়। তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। তারা 90 জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল বলেও তখন উল্লেখ করা হয়। এছাড়াও এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এ সময় তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না। গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। সেখানে বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। তার মধ্যে একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে তার কর্মস্থলে তার কিছু ব্যক্তিগত প্রতিপক্ষের দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন এবং তার বিরুদ্ধে কিছু অশোভন পোস্টার, ব্যানার তার কর্মস্থলে ঝোলানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। মাইনুল, ট্রাইব্যুনাল সাক্ষীদের সুরক্ষায় আর কি বলেছেন এবং প্রেক্ষাপট একটু জানতে চাই, একটু বিস্তারিত জানাবেন আমাদের।
ছোঁয়া ট্রাইব্যুনালের সাক্ষীর বিষয়ে গত 2 দিন আগে কিন্তু একটি আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুলের একজন সাক্ষী, চানখারপুলের হত্যা মামলার একজন সাক্ষী, তিনি ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন তিনি হুমকি পাচ্ছেন, নানা রকম তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং সেই অভিযোগের পর ট্রাইব্যুনাল কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানকার যে তিনি যেখানে কর্মরত সেই প্রতিষ্ঠান এবং সেই থানাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর আজ কিন্তু সেই থানার ওসি অর্থাৎ বংশাল থানার ওসি কিন্তু আজ আসেন এবং এই মামলার সাক্ষীর সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে, এবং সেই অগ্রগতি জানাতে এসে তিনি বলেন যে সাক্ষীর সব ধরনের সুরক্ষা নিশ্চিতে কাজ করেছেন তারা। পাশাপাশি তিনি তুলে ধরেন সেই কী ঘটেছিল। পরবর্তীতে ট্রাইব্যুনাল বলেন যে যেহেতু একজন সাক্ষীর সম্পূর্ণ নিরাপত্তার ভার যেহেতু রাষ্ট্রের, সেহেতু সাক্ষীকে যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সেই নির্দেশনা কিন্তু ওসিকে তিনি দিয়েছেন। পাশাপাশি শুধু যে এই থানার জন্যই বলেছেন তা না, সারা দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যত মামলা রয়েছে সেই মামলার সাক্ষীদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই নির্দেশনা কিন্তু ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছে। এবং এক পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন যে যদি কেউ এই সাক্ষীদেরকে হুমকি দেন তার যেন কঠোর ব্যবস্থা নেয় রাষ্ট্র, পুলিশ যেন তার কোনো রকম ছাড় না দেয় সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়। ছোঁয়া, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত থাকাকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। জুলাই আন্দোলনে পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হককে 2 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। এদিকে হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান। এর আগে আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। স্বাক্ষরের অপেক্ষায় থাকা জুলাই সনদের আইনি সুরক্ষায় গণপরিষদের ভোট আয়োজনের দাবির সাথে একমত নয় বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল, বরং ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে আস্থাশীল থাকার বার্তা দিয়ে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে তারা। গণপরিষদের ভোট নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই জানিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আইনি যৌক্তিকতা পর্যালোচনা করে কমিশনের চূড়ান্ত খসড়ার বিষয়ে দলগত সিদ্ধান্ত জানানো হবে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ও নাগরিক ঐক্যের শীর্ষ 2 নেতা মনে করেন নির্বাচন বিলম্বিত করতেই নানা ইস্যু সামনে আনা হচ্ছে। আরেফিন শাকিলের প্রতিবেদন। জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিষয় ঐক্যমত হলেও নোট অফ ডিসেন্ট সহ কয়েকটি বিষয় মতানৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর পাশাপাশি নতুন বাংলাদেশ নির্মাণের জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে, কবে হবে এ নিয়ে আছে বড় চ্যালেঞ্জ। দলগুলোর কাছে পাঠানো খসড়ায় ঐক্যমত কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই শেষ করার প্রস্তাব দিয়েছে। সনদের কোনো বিধান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল এনসিপি সনদ বাস্তবায়নে গণপরিষদের নির্বাচনের জোর দাবি জানিয়েছে। নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে তারা ফাংশন করবে, তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে। এনসিপির এই দাবির পাশে নেই নাগরিক ঐক্য, জমিয়ত উলামায়ে ইসলাম সহ বেশ কিছু দল। চূড়ান্ত খসড়ায় সুস্পষ্ট বাস্তবায়নের রূপরেখা থাকায় গণপরিষদ ভোটের যৌক্তিকতা দেখেন না তারা। আগে গণপরিষদে যখন একটা নতুন কনস্টিটিউশন রচনার প্রশ্ন আসে, আমরা এই ধারণার পক্ষে নই যে এই সংবিধান সর্বতভাবে বর্জন করে একটা নতুন কনস্টিটিউশন বানাতে হবে। যদি আমরা সবাই মিলে আসলে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হই, তাহলে তো আমরা এটা এগ্রিমেন্ট করব যে পার্লামেন্টে গিয়ে করে ফেলবো। যদি কেউ না করে
তাহলে বিশ্বাস ভঙ্গকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে জাতির কাছে পরিগণিত হবে। এই নির্বাচনকে বিলম্বিত করার ব্যাপারে যারা বক্তব্য দিয়ে আসছিল তারা হয়তো বা চাচ্ছে যে এই জাতীয় বিষয়গুলোকে সামনে এনে একটু নির্বাচনটাকে পেছানো। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই ৩১ দফার আলোকে সংস্কার প্রস্তাব ও বাস্তবায়নের ধারণা দিয়ে আসছে বিএনপি। দলটি মনে করে ফ্যাসিবাদ ঠেকাতে নতুন সংবিধানের চাইতে সংশোধন জরুরি। সনদ বাস্তবায়নে গণপরিষদের ভোটের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তারা। সেটার আইনি দিক বিবেচনা করা হবে, যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে সেটা তখন দেখা হবে। এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না। সংশোধনীগুলো বা ঐকমত্যে যেগুলো পৌঁছেছে সংবিধান সংক্রান্ত বা অন্যান্য বিষয়গুলো কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। ঐক্যমত্য কমিশনের সদস্য টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জমান বলেন, অতীত অভিজ্ঞতার কারণে সনদ বাস্তবায়নের যে কোনো আইনি ভিত্তি থাকা জরুরি। সামষ্টিক ব্যর্থতার কারণে সেটা যদি আমাদের প্রত্যাশার জায়গায় না পৌঁছাতে পারি তাহলে অত্যন্ত হতাশাজনক হবে। এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকারের মতো। সেটার যে বাস্তবায়নের জন্য একটা আইনগত বাধ্যবাধকতা সেটা নিয়ে কাজ চলছে। এটা যদি আমরা এই প্রশ্ন যদি সুরাহা করতে পারি তাহলে এটা একটা আইনগত ভিত্তি এবং শক্তি পাবে। দেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও ঐক্যমত কমিশনের সংলাপে অংশ নেয় ৩২টি। তাই দেশের রাজনৈতিক বাস্তবতায় আগামীতে এই জুলাই সনদ কতটা গুরুত্ব ধরে রাখতে পারবে এ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। এর আগে বিএনপি ও জামাতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল ও ৪টি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চাকরি ফেরতের এই রায় দেন। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, আমরা যেন প্রকৃতির অবদানকে স্বীকৃত জানাতে শিখি। মৎস্যশিল্প নিয়ে দেশে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন হচ্ছে। তাই প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য ও ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ, ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের সবার প্রতি আহ্বান জানাই, আমরা যেন প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এই লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার
এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে বিভিন্ন স্থান থেকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কে জড়ো হতে শুরু করেন চাকরিচ্যুত শিক্ষকরা। পরে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বলেন, কিছুদিন আগে তহবিল সংকটের কারণ দেখিয়ে বিভিন্ন এনজিওর 1179 জন শিক্ষককে ছাঁটাই করা হয়। শিক্ষকদের অভিযোগ, চাকরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, তবে এখনও কার্যকরী কোনো পদক্ষেপ না নেয় আবারও সড়কে নামতে বাধ্য হয় তারা। এদিকে অবরোধের কারণে এই রুটে বন্ধ রয়েছে যান চলাচল। 3 মাসের মধ্যে কোনো ভালো একটা ফিডব্যাক আমাদের থেকে দেওয়া হবে। তো 3 মাস অপেক্ষা করার পর আমরা এখনো কোনো ভালো ফিডব্যাক আমরা পাই নাই। পজিটিভ কোনো ফিডব্যাক আমাদের কাছে এখনো আসে নাই। পরিবারের সবাই অসহায় হয়ে গেছে, আমরা অসহায় হয়ে গেছি। আমাদের ভাই বোন আছে, খাওয়া নাই দাওয়া নাই, বই রয়েছে ভাই, বুঝছেন? এটা একটা কষ্ট। যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে। আমরা ড্রাইভারেরা কোথায় যাবো? মরিচমনি চলে গেছে, অনেক মানুষ ভোগান্তি। অবরোধের আরো খবর জানাবেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। এহসান, বিক্ষোভ আর অবরোধে জনদুর্ভোগ আপনি কতটা দেখছেন একটু আমাদেরও জানাবেন। জনদুর্ভোগের কোনো শেষ নেই। সকাল থেকে সেই শত শত গাড়ি প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত আমরা দেখছি গাড়ির লাইন, একেবারে ট্রাক, বাস, সিএনজি থেকে শুরু করে অনেক মানুষ আসলে যাতায়াত কোনোভাবে তারা চলাচল করছে অনেক কষ্ট করে। সাধারণ মানুষের যে দুর্ভোগ, সাধারণ মানুষ প্রায় 4-5 কিলোমিটার পায়ে হেঁটে তারা তাদেরকে এই যে অবরোধ স্থান সেটি তাদেরকে পার হতে হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি কক্সবাজার থেকে জেলা পুলিশ সুপার এসেছেন। পুলিশ সুপার তাদের সাথে কথা বলছেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং তাদের যে দাবি সেটি তিনি শুনছেন এবং তিনি হয়তো আশ্বাস দিবেন তাদের। আমরা এটিও দেখছি যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়। পুলিশের পাশাপাশি এখানে আমরা বিজিবিকেও দেখছি, র্যাব দেখছি, সেনাবাহিনীও ছিল কিছুক্ষণ আগে, ডিবি পুলিশ এসেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো কিছু না হয় সেজন্য তারাও সতর্ক আছেন। সাধারণ মানুষ এখানে উৎসুক জনতাও আছেন, তারা দেখছেন আসলে এই আন্দোলনে অনেকেই স্থানীয়রা শরিক হয়েছেন। যেহেতু এটা স্থানীয়দের আন্দোলন, শিক্ষক যারা এখানে 1179 জন চাকরিচ্যুত হয়েছেন তাদের সাথে স্থানীয়রাও কিন্তু সংহতি প্রকাশ করেছেন এবং সবার আজকে সকাল থেকে তাদের একটি দাবি ছিল যাতে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়, যতক্ষণ না তাদের কোনো ভালো কিছু কোনো আশ্বাস দিচ্ছে বা পুনর্বহাল না করছে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোহার হেসান, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। ভোরে আকবরশাহ সিটি গেট এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। প্রাণহানির পাশাপাশি এ সময় আহত হন 4 জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ হারিয়েছেন আদরের সন্তান, আর কেউ প্রিয় স্বামীকে হারিয়ে করছেন আহাজারি। স্বজনদের এমন বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আশপাশ। প্রতিদিনের মতো ভোরে মাছ কিনতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ফিশারি ঘাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। চালক, হেলপার সহ পিকআপ ভ্যানে ছিলেন অন্তত 10 জন। নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে 5 জন নিহত ও আহত হয় 4 জন। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। রাতে ওই মাসালায় ফিশারি ঘাট মাসালার জন্য যাচ্ছে যে সেখানে পিকআপে মার দিছে। আমার মামা খুব অসহায়, উনি একজন ইনকাম করে, ওনার 3টা বাচ্চা চালায়, এখন উনি কিভাবে চলবে? নিহতদের মধ্যে সোহাগ পিকআপের চালক এবং বাকি 4 জন রনি, আকাশ, অজিত ও জুয়েল দাস মাছ ব্যবসায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা সবাই। স্বামী ঘর থেকে আরতে ফিশারি ঘাট মাছের জন্য বাইরে এসেছে ঘর থেকে,
আমাকে কিছু বলো, বাইরে আমার ছোট ছোট ছেলে নেই, আমি কিভাবে দিন কাটাবো? আমি এখন কি করবো? আমার বড় ছেলে আমাকে যা ইনকাম করে এনে দেয়, আমি দুটো ছোট ছেলে লেখাপড়া করাই। পিকআপ ভ্যানটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা দাবি প্রত্যক্ষদর্শীদের। যাওয়ার পর দেখি এখানে একটা পিকআপে একটা গাড়ির খবরের পিছন দিয়ে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে যে ও যখন ডান পাশ থেকে বাম পাশে ওভারটেক করতে যায় তখন আরেক গাড়ির নিচে ঢুকে যায়। গাড়িটার গতি বেশি থাকার কারণে আর গ্রাম সিএনজিগুলোর কারণে ও নিয়ন্ত্রণ হারিয়ে গভর্নমেন্টের সাথে সংঘর্ষ হয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেয় পুলিশ। এই ঘটনায় আকবরশা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আহত যারা ছিল তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি এবং যারা নিহত হয়েছে আমরা ওই ঘটনাস্থল যত কার্যক্রম আছে ক্রাইম সিন রেখে আমরা বাকিগুলো আমরা মেডিকেলে নিয়ে আসছি। চালক সোহাগ ছাড়া নিহত সবার বাড়ি ফৌজদারহাট জেলেপাড়া এলাকায়। মামুন নুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যায় এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে নিজেদের মিডিয়া সেন্টারে এই তথ্য জানায় র্যাব। জানায় কেরানীগঞ্জে মায়ের সাথে থাকতেন ভিকটিম রকিবুল সর্দার। তার মায়ের প্রাক্তন স্বামী আজহারুল রাকিবুলকে অপহরণ করে এবং তার মাকে আবারও তার সাথে সংসার করতে চাপ দেয়, কিন্তু মা রাজি না হওয়ায় সন্তানকে হত্যা করে আজহারুল। এদিকে ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় র্যাব জানায় সমকামিতায় জড়িয়েছিলেন নিহত রেদওয়ান ও ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহির। জহুরুল মুন্সি সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে ব্ল্যাকমেইল করে রেদওয়ান। পরে বাসায় ডেকে তাকে হত্যা করে জহুরুল মুন্সি। আজহারুলের যে ভাড়া বাসা, সে ভাড়া থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে। দ্যাট মিনস আসামিকে, একমাত্র আসামিকে আজহারুলকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই আসামি জহুরুল মুন্সি এবং ভিকটিম রেদওয়ান, এই দুজনের মধ্যে গত 2 বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয়। তারপরে সে নিস্তেজ দেহটি টেনে হিসড়ে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। এই 2টা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামিদ্বয়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রাজধানীর মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের পাশে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান ওই অফিসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। নিহতের স্বজনরা জানান শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ইমরান। রোববার রাতে এক আত্মীয় তাদের ফোন দিয়ে মিরপুর 11 মেট্রো স্টেশনের কাছে যেতে বলেন। জানান ইমরানের মরদেহ পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ ইমরান যে অফিসে চাকরি করতেন সেই অফিসের মালিকের ছেলে ইমরানকে হত্যা করেছে। আর পুলিশ জানায় সন্দেহভাজন হিসেবে মালিকের ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ইমরানের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। গতকাল রাতে থেকে পাওয়া যাচ্ছে না, এখানে একাই থাকতেন। খুব বেশি দিন না, 4-5 মাস হবে ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে বাড়িতে। আশেপাশের লোকজন বলতেছিল যে মালিকের ছেলে ছিলেন নেশাগ্রস্ত, অস্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে বদমেজাজি ছিলেন। তো ওই অবস্থায় হচ্ছে গিয়ে কোনো ঘটনা ঘটতে পারে। তো ওই সন্দেহটা আপাত দৃষ্টিতে সবাই ওই মালিকের ছেলেকে দিকে তাকাচ্ছে। পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত 2 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চকপাড়া ভাঙ্গুড়া আঞ্চলিক সড়কের পাশে ষাটোর্ধ্ব 2 নারীর মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ভাঙ্গুড়া থানার ওসি জানান নিহতদের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি চাপায় মৃত্যু হয়েছে তাদের। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঢাকার নিজ বাসা থেকে ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঝিনাইদহ নেওয়া হয়েছে। আজই আদালতে তোলার কথা রয়েছে। এর আগে রোববার রাতে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। শফিকুল ইসলাম অপু গণঅভ্যুত্থানে হামলা মামলার আসামি। এছাড়া আরও 2টি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন বলেও জানায় পুলিশ। সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে 30,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ধলাই নদের তীরে অভিযান চালিয়ে 50টি ট্রাক থেকে এসব পাথর উদ্ধার করা হয়।
পুলিশ জানায় কদিন আগেই ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে পাথরগুলো লুট করা হয়। পরে ট্রাকে করে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল লুটকারীরা। এখন পর্যন্ত মোট লুট হওয়া 1 থেকে 1.5 কোটি ঘনফুট সাদা পাথরের মধ্যে 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হয়েছে। আর এ পর্যন্ত পাথর লুটের সাথে জড়িত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক নিয়ে একটি ফাইবার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে সফট কনসোর্টিয়াম, যেখানে থেকে প্রাইস এবং ডিস্টেন্স কম্পিটিশন করে যে কেউ ফাইবার নিয়ে ব্যবহার করতে পারবে। এতে রাজস্ব ভাগাভাগি হবে। অভিযোগ উঠেছে মোবাইল অপারেটরদের DWM যন্ত্রপাতি আমদানির অনুমতির মাধ্যমে ফাইবার ব্যাংক ব্যবসাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ব্যবস্থার মধ্য দিয়ে সরবরাহ করা হয় ব্যান্ডউইথ ও অন্যান্য সেবা। ছড়িয়ে থাকা মোবাইল টাওয়ার সংযুক্ত করার পাশাপাশি গ্রাহক প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে যায় এই সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে। বিটিআরসির তথ্য বলছে 80% মোবাইল টাওয়ার এবং 98% ঘরবাড়ি এখনও ফাইবারাইজেশনের বাইরে। অথচ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আয়ত্তে থাকা বিপুল পরিমাণ অপটিক্যাল ফাইবার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং ব্যবহার বাড়াতে অব্যবহৃত অপটিক্যাল ফাইবার নিয়ে ফাইবার ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার, যার মাধ্যমে প্রতিযোগিতা করে অপটিক্যাল ফাইবার লিজ নিয়ে সেবার মান বাড়াতে পারবে অপারেটররা। অব্যবহৃত ফাইবারগুলো নিয়ে একটা সফট একটা কনসোর্টিয়াম হবে। এই কনসোর্টিয়ামের কাছে যদি কাস্টমার চায় তাহলে সে কম্পিউটার অ্যানালাইসিস করে দেখবে, সফটওয়্যার অ্যানালাইসিস করে দেখবে যে কোথায় নিয়ারেস্ট ফাইবার আছে। সেই নিয়ারেস্ট ফাইবার দিয়ে সে এন্ড মাইল করে ওখানে সংযোগ দিবে। এটা BTCL হতে পারে, PGCB হতে পারে, BCC হতে পারে বা রেল হতে পারে। আমি মনে করি যে এইভাবে আমার ফাইবারের ব্যবহারটা সুন্দর হবে। অপারেটরদের DWDM যন্ত্রপাতির আমদানি এবং অ্যাক্টিভ শেয়ারিংয়ের অনুমতি দিয়ে সরকার নিজেই ফাইবার ব্যাংক বা কমন নেটওয়ার্কের ব্যবসাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, এমন অভিমত NTTN অপারেটরদের। এটা যদি সবাই ব্যবহার করে, সব অপারেটররা, সবার জন্যই সাশ্রয়ী হবে। সো ওইটা যদি আপনি কম্প্রোমাইজ করে ফেলেন, অ্যাক্টিভ শেয়ারিং সবাইকে দেন, ডেফিনেটলি এটা ওই কনসেপ্টটা থেকে আপনি নিজেই পিছনে চলে আসছেন। সরকারি 4 প্রতিষ্ঠানের 78,000 কিলোমিটারের বেশি ফাইবার অপটিক নেটওয়ার্কের 40%ই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ফাইবার ব্যাংকের আওতায় এই 40% অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অব্যবহৃত সম্পদ হিসাবে এই ফাইবার নেটওয়ার্কটা একটা অমূল্য সম্পদ। যেখানে দেশের 80% মোবাইল টাওয়ার এখনও ফাইবারাইজেশনের বাইরে, যেখানে তাদের 98% ঘরবাড়ি এখনও ফাইবারাইজেশনের বাইরে, সেখানে আমরা অমূল্য সম্পদ ফাইবার নিয়ে বসে আছি। যে যেভাবে যেখানে খুশি, যার যেখানে সুবিধা হয়, প্রাইস এবং ডিস্টেন্স কম্পিটিশন করে সেই সেখান থেকে ফাইবার নিয়ে সে ফাইবারটা ব্যবহার করবে এবং এখানে রেভিনিউ ভাগাভাগি হবে। NTTN অপারেটরদের জন্য বিশাল অঙ্কের ব্যাংক গ্যারান্টি সহ আছে কঠিন সব শর্ত। বিপরীতে নিয়মনীতির বেড়াজাল থেকে অনেকটাই মুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো। ফাইবার ব্যাংকের মাধ্যমে বেসরকারি NTTN অপারেটরদের প্রতি বৈষম্যের অভিযোগ সংশ্লিষ্টদের। এটা একটা সিরিয়াস কাইন্ড অফ ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে আমাদের, যারা এই অব্লিগেশন ফুলফিল করে কান্ট্রি ওয়াইড নেটওয়ার্কটা বানিয়েছি। ও এখন যেখানে যেখানে দরকার সেখানে ওর গ্রিড থেকে গ্রিড লাইন এক্সপেনশন না হলেও ফাইবার নেটওয়ার্কটা এক্সপেনশন করে নিতে পারবে উইদাউট এনি ডিটেল অব্লিগেশন। এটা একটা সিরিয়াস কাইন্ড অফ বৈষম্য আমার কাছে মনে হয়। ফাইবার ব্যাংকে যুক্ত হতে এরই মধ্যে সরকারি 4 প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় বিভেদ ভুলে হিমালয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সকালে কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ান্স মিট উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মিয়ানমার, ভুটান ও নেপাল সরকার ও সংসদের প্রতিনিধি, রাজনীতিক ও পরিবেশবাদীরা অংশ নিচ্ছেন। তবে আমন্ত্রণ পেলেও আসেনি চীন ও ভারতের প্রতিনিধি। নেপাল পার্লামেন্ট ও ইসিমোট আয়োজিত সম্মেলনে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এনসিপি নেতা তাসনিম জারা সহ আরো অনেকে। We support the proposal that we need a platform. It is a kind of sub-regional cooperation group and we need to, as the DG said, make it strong, make a voice so that we can rescue our
area or global environment or diversity. এই বিষয়ে আরো জানাতে নেপালের কাঠমান্ডু থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। মিশু, যেই দুটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এই সম্মেলনের মূল উদ্দেশ্যটা এবং ভারত ও চীনের সংসদ সদস্যরা না আসায় সম্মেলনের যে লক্ষ্য সেটি অর্জনকে অনেক কঠিন হয়ে গেল কিনা, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। সম্মেলনের যে প্রধান এবং মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আয়োজকরা এর মধ্যে জানিয়েছেন। তারা বলছেন যে হিমালয় বেষ্টিত যে দেশগুলো, বিশেষ করে 8টি দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, ভারত, মিয়ানমার, এই সবগুলো দেশে আসলে নানা কারণে পরিবেশগত দিক দিয়ে বিভিন্ন রকমের ঝুঁকির মধ্যে রয়েছে। এই দেশগুলোর মুখের ভাষা, তাদের রাজনৈতিক কাঠামো, রাজনীতি কিংবা কূটনৈতিক নানান ভিন্নতা থাকলেও জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত যে ঝুঁকি, সেই ঝুঁকিটার ভাষা সম্ভবত সব দেশেই একরকম। ফলে সেটি প্রতিরোধের জন্য অভিন্ন একটা অবস্থানে এই দেশগুলো যেন পৌঁছাতে পারে, এই দেশগুলোতে যেন অভিন্ন রকমের আইন প্রণীত হয়, সেটি হচ্ছে আয়োজকদের প্রধানতম উদ্দেশ্য। এবং সেগুলো কিন্তু প্রথমবারের মতো ইসি মোট ৪৭ বছরের পথ চলায় এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে। এখন যেহেতু বাংলাদেশের পার্লামেন্টে এই মুহূর্তে নেই, সেই কারণে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএনপি নেতা আমির হোসেন মাহমুদ চৌধুরী বা এনসিপির দুজন নেতা এখানে যুক্ত হয়েছেন, জয়েন করেছেন। আর যেটি বলছিলেন যে অঞ্চলের সবচেয়ে বড় যে দুই দেশ চীন এবং ভারত, সেই দুই দেশের পার্লামেন্টের কোনো প্রতিনিধি আমন্ত্রণ জানানোর পরেও এই আয়োজনে অংশ নেননি, সেটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে আপনি যদি কার্বন নিঃসরণ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, জনসংখ্যার পরিমাণ বলেন এবং সক্ষমতার প্রশ্ন বলেন, তাহলে সব দিক দিয়ে কিন্তু চীন এবং ভারত অনেকখানি এগিয়ে রয়েছে বাকি 6 দেশের চেয়ে। ফলে সেই দুই দেশের প্রতিনিধি না আসা আসলে কোন নেতিবাচক বার্তা দেয় কিনা, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা কানাঘোষা চলছে। উদ্যোক্তারা যেমনটি বলছেন, এই দুই দেশের পার্লামেন্ট অধিবেশন চলমান থাকায় তারা আসতে পারেননি, কিন্তু সেসব দেশের বিশেষজ্ঞরা এসছেন। কিন্তু তারা যাই বলুক না কেন, নিঃসন্দেহে এই অঞ্চলে আমাদের বিভিন্ন ধরনের যে আঞ্চলিক উদ্যোগ, সেটা সার্ক বলেন, বিবিআইএন বলেন, এমনকি বিমস্টেক বলেন, কোনোটাই কিন্তু চূড়ান্ত অর্থে এখন পর্যন্ত সার্থকতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারেনি। তার কারণ হচ্ছে বড় দেশগুলোর চূড়ান্ত রকমের মতভিন্নতা। ফলে এই মতভিন্নতা যদি চীন এবং ভারত এবং পাকিস্তান, তাদের যদি অভিন্ন মতভিন্নতা দূর করা না যায়, তাহলে সম্ভবত এই সংকটে একত্রিতভাবে রাজনৈতিক উদ্যোগ নেওয়া সত্যিই কঠিন হবে। ছোঁয়া, অনেক ধন্যবাদ মিশু, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি। ভাষা সংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ। ৯৮ বছর বয়সে এই ভাষা সৈনিককে গতরাত ১২টার দিকে ধানমন্ডির ল্যাবিট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহমদ রফিককে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি, শরীরও বেশ দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এই ধরনের অবস্থা দেখা দিতে পারে। তার কেয়ারটেকার জানান, গত কদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। আগেও একটি হাসপাতালে 7 দিন চিকিৎসা নিলেও শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি। ২০০৬ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে নিঃসন্তান এই ভাষা সংগ্রামী কেয়ারটেকার ও গাড়ির চালককে নিয়ে বসবাস করছেন রাজধানীর ইস্কাটনে। 3 দিন ধরে বেশি খারাপ শরীরে দাঁড়াইতে পারতেছে না, বইসা পড়ে। আর উনি কথা ঠিক মতন বলতে পারতেছে না, এই জন্য।